গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। তবে শুরুতেই বলে রাখি, আজকে গোটা রাজ্যবাসী, গোটা ভারতবাসীর জন্য গর্বের দিন। কারণ প্রত্যাঘাত ভারতের, যে 22 তারিখ পেহেলগামে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জিহাদিরা, যেভাবে কান্নার রোল পড়েছিল কাশ্মীরের পেহেলগামে, তারই প্রত্যাঘাত দেখিয়েছে আজকে ভারত। এবং যখন মঙ্গলবার রাত ঠিক 1:08 ঠিক তখনই রীতিমতো যখন গোটা ভারতবাসী ঘুমেছিল, ঠিক তখনই পাকিস্তানকে জ্বালা ধরিয়ে প্রত্যাঘাত করেছে ভারত। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যখন গত 22 তারিখ কপালে ত্রয়োক্তির চিহ্ন দেখে বেছে বেছে স্বামীদেরকে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জেহাদিরা, এবং এই নারকীয় হত্যালীলা ক্ষত তৈরি করেছিল গোটা দেশবাসীর হৃদয়ের মধ্যে, যার কারণে ভারত ভেবেছিল পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তবে তারই মধ্যে কিন্তু ভারত প্রাথমিকভাবে হামলা চালিয়েছে, আর এই প্রাথমিক হামলার জেরেই রীতিমতো এবার পাকিস্তানের ঘুম উড়ে গেছে। আপনাদেরকে দেখাবো, পিসিআর কে বলবো সেই যে ছবিগুলো, যেভাবে হামলা চালিয়েছে ভারত, সেই হামলার ছবিগুলো দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং জানিয়ে রাখি রাত ঠিক 1:05 থেকে শুরু করে 1:30 নাগাদ ভারতের সেনাবাহিনী, বায়ু সেনাবাহিনী কিন্তু রীতিমতো সজাগ দৃষ্টি রেখেছিল। পাকিস্তানের বাওয়ালপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, প্রায় 8টি জায়গার 9টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী সেক্ষেত্রে এয়ার স্ট্রাইক করেছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং বিস্তারিত তথ্যটা আপনাদেরকে শোনাবো। বিথিন, কি বলবে এই এয়ার স্ট্রাইককে কেন্দ্র করে? দেখো, আজ ভারতের বা ভারতবাসীর কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত, এছাড়া আর অন্য কোনো ব্যাখ্যা করা যায় না। তার কারণ আমরা গত 22 তারিখ যে নারকীয় ঘটনার সাক্ষী থেকেছে সমস্ত ভারতবাসী, যেখানে পর্যটকদের ধর্ম বেছে বেছে, তাদের ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে একদম খুব কাছ থেকে 0 পয়েন্ট রেঞ্জ থেকে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং তারপর থেকেই সমস্ত ভারতবাসী ক্ষোভে ফুঁসছিল, এবং প্রত্যেকটি ভারতবাসীর একটাই দাবি ছিল যে কবে হবে প্রত্যাঘাত। এবং দর্শকদের এবং তোমারও নিশ্চয়ই মনে আছে যে 23 তারিখ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়া, জল চুক্তি খারিজ করে দেওয়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেটা তো ছিলই, এটা কূটনৈতিক জায়গা থেকে। কিন্তু সাধারণ ভারতবাসীর মনে, প্রতিটা ভারতবাসীর মনে একটাই প্রশ্ন জেগে উঠেছিল যে কবে হবে প্রত্যাঘাত। এবং বিভিন্ন সময় যত দিন এগোচ্ছিল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক শক্তির লোকেরা তারা বলতে শুরু করেছিল যে আর কবে হবে প্রত্যাঘাত। ভারতবাসীর মধ্যেও যাচ্ছিল যে আর কবে প্রত্যাঘাত। বিভিন্ন রকম প্রশ্ন তোলা হচ্ছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে। কিন্তু ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় স্থলবাহিনী, ভারতীয় জলবাহিনী তারা মহড়া শুরু করে দিয়েছিল। তারা একটা সুপরিকল্পিত পরিকল্পনা তারা যে বাস্তবায়িত করতে চলেছিল, তা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে এবং পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বারবার পরিষ্কার হয়ে উঠছিল। এবং সেটাই আজ ভোররাত বা গতকাল মধ্যরাত থেকে যে সারা বিশ্ববাসী দেখলো যে ভারত কতটা শক্তিশালী, ভারত কতটা দৃঢ় প্রতিজ্ঞ। এবং তার পাশাপাশি আমি আরো একটা কথা বলবো যে ভারত হামলা চালিয়েছে, বেশ করেছে ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়েছে। ভারতবাসীর এত দিনের যে ক্ষোভ, যে প্রত্যাঘাতের প্রত্যাশা, সেটা পূরণ করেছে। কিন্তু এটাই শেষ নয়, এটা শুরু। এবং মনে রাখতে হবে, ভারতীয় বাহিনী কোন আম পাক নাগরিকের ওপর হামলা চালায়নি, কোন পাকিস্তানের আর্মির ওপর হামলা চালায়নি, কোন পাকিস্তানের সরকারি আবাসনের উপর হামলা চালায়নি।
পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানে মাত্র 25 মিনিটের মধ্যে এই অপারেশন সিঁদুর, এবং এখানেও বলে রাখা দরকার এই যে অপারেশন সিঁদুর মাথায় রাখতে হবে, যারা ভারতীয় মায়েদের সিঁদুর, বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল এবং বলেছিল যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে বলে আয়, শুধুমাত্র বেছে বেছে পরিবারের পুরুষদেরকে হত্যা করা হয়েছিল এবং নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, এবং সেই দিনই প্রধানমন্ত্রী বোঝা যাচ্ছে যে এই অপারেশনের নাম তিনি স্থির করে ফেলেছিলেন। আমরা জানি গত 22 তারিখ ওই নারকীয় ঘটনার পর বহুবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত ডোভাল, আজকে যার নামে স্লোগান উঠছে ভারতের বিভিন্ন কোণে কোণে, ভারতবাসীরা, সাধারণ ভারতবাসীরা রাস্তায় নেমে এসে স্লোগান তুলছে অজিত ডোভাল জিন্দাবাদ, অজিত ডোভাল জিন্দাবাদ। এই যে অজিত ডোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, 3 সেনা প্রধানের সঙ্গে বারবার বৈঠক করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, গোটা মন্ত্রিসভার সঙ্গে বারবার বৈঠক করেছেন তিনি। এই যে পরিকল্পনা, সুপরিকল্পিত একটি পরিকল্পনা, যেটা দেখে সারা বিশ্ব এই মুহূর্তে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা বাহবা দিচ্ছে যে ভারত যে জবাব দিয়েছে সেটা যোগ্য জবাব। তারা আতঙ্কবাদের বিরুদ্ধে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কোন আম পাক নাগরিক কে তারা আক্রমণ করেনি, কোন পাকিস্তানি সরকারি আবাসনে হামলা চলেনি, কোন আর্মি বেসে, পাকিস্তানি আর্মি বেসে হামলা চলেনি। এই যে নর্থ ইস্ট খান অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের মিলে যে গোটা নর্থ ইস্ট খানে 48টি অ্যাটাক হয়েছে, এই প্রত্যেকটি ঘাঁটি হচ্ছে জঙ্গিদের ঘাঁটি, এই প্রত্যেকটি জায়গা হচ্ছে জৈশ মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলির হেডকোয়ার্টার। এবং ভারতীয় সেনাবাহিনী, আমি দর্শকদের জানাবো যে এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী যে দাবি করছে প্রায় 80-র ওপর জঙ্গি নিকেশ হয়েছে এই হামলায়। এবং সব থেকে বড় যে খবর সেটা হলো এই লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এই সংগঠনগুলির যে মাথা, সেই মাথার বাড়িতেও আক্রমণ হয়েছে এবং সেখানে 14 জন মারা গিয়েছে। এবং ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেল আরো একবার যে পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের গুপ্তচর বাহিনী, এরা যে সরাসরি সন্ত্রাসবাদকে মদত দেয়, সন্ত্রাসবাদকে অর্থনৈতিক ভাবে সাপোর্ট দেয়, তা আরো একবার প্রমাণ হয়ে গেল যে যে সমস্ত জঙ্গিরা এই ইয়াসকাইকে মারা গিয়েছে তাদের জানাজায় এই মুহূর্তে দেখা যাচ্ছে পাক সেনাবাহিনী এবং পাকিস্তানের বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের শেষকৃত্যে মিছিলে অংশ নিতে, সেই ছবিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে, সারা বিশ্বের কাছে চলে এসেছে। আরো একটি বিষয় জানতে চাইবো, হয়ে গেল একেবারে বিথিন, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে ঘটনাটি ঘটলো তার 15 দিনের মাথায়তে কিন্তু ভারতের এয়ার স্ট্রাইক, এবং তাৎপর্যপূর্ণ ভাবে কিছুদিন আগেই কিন্তু বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পাকিস্তানকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে, সন্ত্রাস নির্মূল করা হবে। সেই জায়গায় সন্ত্রাসের বিরুদ্ধে একটা বড় সড়ো অভিযান ভারত করেছে এবং তারপর দিন অর্থাৎ বুধবারই কিন্তু বিস্ফোরক বার্তা দিয়েছেন ভারতের প্রাক্তন সেনা প্রধান। তিনি বলেছেন পিকচার আভি বাকি হ্যায়। তাহলে কি বলা যায় যে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে ভারত বড় হামলা এবার প্রতিশ্রুতিবদ্ধ? একদমই। ভারত, দেখো তোমায় একটা কথা বলি, দর্শকদেরও জেনে নেওয়া উচিত, ভারত কিন্তু পাকিস্তানের এয়ার ট্রাফিকে প্রবেশ করেনি, এটা মাথায় রাখতে হবে। ভারতীয় বায়ুসেনা যে হামলা চালিয়েছে, যে এয়ার স্ট্রাইক চালিয়েছে, সেটা কিন্তু ভারতের আকাশ সীমার মধ্যে থেকে। তুমি যদি দেখো লাহোর
মুহূর্তে ভারতের হাতে যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে ব্রহ্মোস, পুরো পাকিস্তানকে বরফর করে দিতে পারে। তার জন্য পাকিস্তানের ভেতরেও ঢুকতে হবে না। যদি গতকাল রাতে ভারতীয় সেনাবাহিনী চাইতো সমস্ত পাকিস্তানকে রাস্তার মুখ করে দিতে, তাহলে ওই 25 মিনিটই কাফি ছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী কোথাও, আবারও বলছি, কোথাও পাকিস্তানের এয়ারবেস, পাকিস্তানি সেনা ছাউনি, পাকিস্তানের সরকারি আবাসে এই আক্রমণ চালায়নি। ভারতীয় সেনাবাহিনী শুধুমাত্র পাকিস্তানে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যে সমস্ত জঙ্গি ঘাঁটি, যে সমস্ত জঙ্গি ঘাঁটির হেডকোয়ার্টার গুলো ছিল, যেখানে এই কাকা ডেভিড এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এই 26/11 এই নারকীয় মুম্বাই অ্যাটাকের আতঙ্কবাদীরা যেখানে প্রশিক্ষিত হয়েছিল, এই পেহেলগাঁওয়ের আতঙ্কবাদীরা যেখানে প্রশিক্ষিত হয়েছিল, এই মুম্বাই সিরিয়াল ব্লাস্টের আতঙ্কবাদীরা যেই জায়গায় প্রশিক্ষিত হয়েছিল, এই কান্দাহার বিমানের আতঙ্কবাদীরা যেখানে প্রশিক্ষিত হয়েছিল, শুধুমাত্র সুপরিকল্পিত গোয়েন্দা রিপোর্ট এবং রয়ের একটি বড় ভূমিকা রয়েছে এখানে। শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর মাথা বা বুদ্ধি বা সুপরিকল্পিত ছক নয়, এখানে ভারতীয় গুপ্তচর বাহিনী রয়ের একটি বড় মস্তিষ্ক কাজ করেছে এবং সে কারণেই সম্ভব হয়েছে সুপরিকল্পিত ভাবে একদম বেছে বেছে পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যে সমস্ত জঙ্গি ঘাঁটির হেডকোয়ার্টার সেগুলোকে চিহ্নিত করে তাদেরকে পয়েন্ট আউট করে শুধুমাত্র সেইগুলোতেই হামলা চালানো হয়েছে। এবং ভারত যে প্রস্তুত, সমগ্র পাকিস্তান, এবং মাথায় রাখতে হবে যে এই সন্ত্রাসবাদের ধ্বংস বা পতন তখনই হবে যখন পাকিস্তানের পতন হবে। এবং সেই বার্তাই আজকে সারা বিশ্ববাসীকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাদেরকে স্যালুট সারা ভারতবর্ষবাসীর পক্ষ থেকে, নিউজ ভ্যানগার্ডের প্রত্যেকটি কর্মীর পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনী এবং রয়ের আধিকারিকদের স্যালুট জানাই আমরা। ভারত যে প্রস্তুত, 5 মিনিট লাগবে না পাকিস্তানের প্রত্যেকটি শহর, পেশোয়ার, লাহোর, প্রত্যেকটি শহর আমাদের যে সমস্ত ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, পরমাণু যুদ্ধে যেতে হবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্র একেবারে রেডারের তলায় রয়েছে। এবং আরো একটা কথা বলি, পাকিস্তান আগামী দিনে ধ্বংস হতে চলেছে। আফগানিস্তানের তালিবান সরকার ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়েছে, এটা ভারতবাসীর জেনে নেওয়া উচিত। একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আর কোনো কিছু গোপন দেখার নয় শতাব্দী, সমস্তটাই ওপেন হয়ে গিয়েছে। তালিবান সরকার, তালিবান সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী বালুচিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করার জন্য এই মুহূর্তে তালিবান প্রশাসন এবং ভারত সরকার দুটি সরকার হাত মিলিয়েছে। আগামী দিনে বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা হবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে, আর পাকিস্তানকে আফগানিস্তানের হাতে তুলে দেবে ভারত সরকার। একেবারে বিথিন, অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবং সময় আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো তোমার সঙ্গে। আপনারা শুনলেন আমাদের সিনিয়র এক্সিকিউটিভ এডিটরের বক্তব্য, এবং একদিকে দেখাচ্ছি আমরা পেহেলগামের যে 22 তারিখের ঘটনা, অন্যদিকে 7ই মে ভোর রাতে যে ঘটনাটি ঘটেছে। তবে আমরা রাত থেকে রাজ্যবাসীর জন্য কিন্তু দেখাতে শুরু করেছি উত্তর পূর্বাঞ্চলের একমাত্র চ্যানেল নিউজ ভ্যানগার্ড কিন্তু রাত থেকে একের পর এক আপডেট আমরা তুলে ধরছি। সকালবেলাতেও আমরা প্রত্যেকটা আপডেট তুলে ধরার চেষ্টা করেছি, কোথায় কি হয়েছে, কোন কোন জায়গায় হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী। এই মুহূর্তে আরো আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশেষ অতিথি বিশ্বজিৎ চক্রবর্তী। আপনাদের শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রকৌশলী এবং সমাজ সচেতক। এই যে আজকে এত বড় অভিযানটি ভারতীয় সেনাবাহিনী চালিয়েছে, গোটা বিশ্ব তাকিয়েছিল যে ভারত কি পদক্ষেপ নেবে এই হামলার পর, এবং কি মনে হচ্ছে ভারতবাসীর কি সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে? ভারতবাসীর অ্যাকচুয়ালি যে পদ্ধতিতে আমরা 22 তারিখ যে হামলাটা দেখেছি, বেছে বেছে একদম ধর্ম দেখে দেখে যেভাবে করা হয়েছে, যে আক্রোশজনক যে পদ্ধতিতে করা, সমস্ত ভারতবাসী ওই দিন যেমন বলছিল, আমাদের সমস্ত হিন্দু এবং মডারেট মুসলমানরাও
হ্যাঁ, ওরাও এইটার জন্য খুব ফুঁসছিল যে এটা মানে অত্যন্ত, যার ফলে আমাদের প্রাইম মিনিস্টার যেটা বলেছেন যে দেশবাসীর সরকারের প্রতি এবং সেনাবাহিনীর প্রতি প্রত্যাশা তৈরি হয়েছিল যে কিছু একটা করা দরকার। এটা আমার মনে হয় ভারত সরকার সামান্য একটু টোকেন দেখিয়েছে যে আমরা কতটা করতে পারি, সামান্য একটু, এবং আরো অনেক কিছুই, এবং এটার ভেতর দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমরা কতটা কি করতে পারি। এটার একটা জাস্ট একটা সিম্বল আমরা দেখলাম যে এতটুকু আমরা করতে পারি। আর আশা করি পাকিস্তান কোনো মিস অ্যাডভেঞ্চারে যাবে না। পাকিস্তান নিজের ভেতরেই কুন্দলে কুন্দলে একদম প্রচন্ড ওদের ইনফাইটিং চলছে চারিদিকে। এই জায়গায় দাঁড়িয়ে ওরা এমন কিছু করবে না, কারণ ওদের এবারে যুদ্ধের এই যে ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট চলছে এই কিছুদিনে, এর ভিতরে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম মানে মানে ডিফারেন্স বেসিক্যালি একটা হচ্ছে কি, ভারতের জনগণ এবং ভারতের মানে সাধারণ সব ধরনের নাগরিকরা কি চাইছে, ওরা গভর্নমেন্টের উপরে ভরসা আছে, সেনাবাহিনীর উপরে ভরসা আছে। পাকিস্তান কিন্তু ওরা সেনাবাহিনীর একদমই ভরসা রাখতে পারছে না, ক্ষেপে আছে একদম সেনাবাহিনীকে সরাতে। তো আমার ধারণা এই যে একটা বিশেষ করে এখানে আশা করি এই যে একটা মেসেজ এবারে যদি টেক অফ দ্য ডে আমি বলবো, এই যে আমাদের পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসবাদীদের ভিতরে একজন, যে ও যে বলছে যে আমি আর বাঁচতে চাই না, এই যে পীড়াটা ওর ভেতরে দিয়েছে, আশা করি পাকিস্তানের অন্য সন্ত্রাসবাদীরা এটা রিয়েলাইজ করবে যে ওদেরকে ইউজ এন্ড থ্রো করছে, ইভেন ওদের আইএসআই সেনাবাহিনী সবাই। আমি ডিটেইল আর বলতে চাইছি না এই জায়গাটাতে, কিন্তু ওদেরকে ইউজ এন্ড থ্রো করা হচ্ছে, ওদেরকে ইউটিলাইজ করছে, এবং প্রত্যেকটা জঙ্গি যারা আছে ওইখানে ওদের দেশে, ওদেরকে এক একটা সময় ইউজ করবে, এক একটা সময় ওদেরকে বলির পাঠা করে দেবে। বুঝতে পারছেন ব্যাপারটা নিশ্চয়ই জিনিসটা এইভাবে, এবং এইভাবে করে সেনাবাহিনী নিজেকে বাঁচাতে চেষ্টা করবে, পাকিস্তানের সেনাবাহিনী। এটা হচ্ছে মূল টেক অফ দ্য ডে আমি বলবো যেটাকে, যে ওদেরকে এই মসুদারা যেরকম হচ্ছে বাকিরাও সতর্ক হয়ে যেতে পারে, ওরা যদি বুঝে ওরা নিজেকে আস্তে সরিয়ে নেবে। আর সবচেয়ে আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কি, পাকিস্তানের যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল, ওরা ওদের সর্বদলীয় বৈঠককে বয়কট করেছে। ওদের দেশের সর্বদলীয় বৈঠক, ইমরান খানের যে পিটিআই পার্টি, এবং পাকিস্তানের জনগণের একটা বড় অংশ সেনাবাহিনীকে অ্যাটাক করছে। কিছুদিন আগেও দেখেছি, এর ভেতরেও দেখেছি আমরা। আর এই যে ভারতের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে, এই স্টেপগুলো খুবই মানে একদম মানে লং টার্ম এবং শর্ট টার্ম দুটো মিলিয়ে নেওয়া হচ্ছে। কালকে দেখেছেন পাকিস্তানের চেনাব নদী দিয়ে ওদের জল বন্ধ করে দেওয়া হয়েছে পুরো। ভারত এভাবে আরো অনেক সাইন্টিফিক পদ্ধতিতে আমাদের যে জলের, যেটা ওই দিন বলছিলাম যে জলের, আমাদের জলের 80% পাকিস্তানের যে আমাদের জলের 80%, 75 to 80% পাকিস্তান নিয়ে যাচ্ছে। ভারত ধরুন 20 to 30% ম্যাক্সিমাম ভারত ইউটিলাইজ করছে। যখন এই চুক্তিটা করা হয়েছিল 1960-তে, তখনের মানে আমার মনে হয়েছে তখনের পরিস্থিতি যেটা করা হয়েছিল, এটা পাকিস্তানকে ফেভার করা হয়েছে এই চুক্তিতে। এবং এখন ইন্ডাস যে ট্রিটি, যেটা ইন্ডাস ট্রিটির মাধ্যমে ভারত এখন নিশ্চয়ই এটা নিয়ে টেক আপ করবে, মানে পরবর্তী আলোচনা এটা উঠে আসবে। আপাতত ক্যাপ্ট এভিডেন্স রাখা হয়েছে, ওদের আমাদের ক্লেম নতুনভাবে পেশ করা হবে, ক্লেমের পরিপ্রেক্ষিতে আমরা আরো জল চাইবো এখান থেকে। এবং এটা না শুধু পাকিস্তানের ওভারঅল যে ওদের যে মানে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া আমাদের সবকিছুকে, মানে আগের কিছু চুক্তি, এগুলো নিয়ে যথেষ্ট মানুষের মনে ক্ষোভ আছে। বেশ কিছু চুক্তি হয়েছে আগে, ইন্ডিয়া মানে জয়লাভ করেও যেন আমরা বেনিফিট নিতে পারিনি, এরকম সিমলা এগ্রিমেন্ট যেমন একটা, এরকম একটা ইন্ডাস্ট্রিটি যেটা, এরকম এগ্রিমেন্ট গুলো, এই এগ্রিমেন্ট গুলোর কিছু প্রভিশন আছে যেগুলো আমাদের কান্ট্রির ডিসফেভারে গেছে অনেক কিছু, যেটা এখন কান্ট্রি এখন শুধরাতে চাইবে জিনিসটা। আর পাকিস্তান এখন চাইছে, মানে পাকিস্তানে অ্যাকচুয়ালি জন্মলগ্ন থেকেই ওরা চাইছে ভারতের সাথে ধর্মীয় জিগির তুলে। একটা সেনাবাহিনী কিভাবে এরকম একটা জিগির তুলে, দেখুন ওরা জিগির তুলে ওদেরকে, মানে ওদের যে সমস্যাটা, ওদের অর্থনৈতিকভাবে প্রচুর সমস্যা আছে, পিছিয়ে যাচ্ছে দেশ, ওদের সাংঘাতিক করুণ অবস্থায় চলছে, ওদের ভিক্ষা, ওরা ঝুলি নিয়ে দেশে দেশে যাচ্ছে। মুসলিম কান্ট্রিগুলা ওদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসছে না, ভারতের পাশে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ওদের দেশের জনগণকে খেপিয়ে দিতে চাইছে ধর্মের জিগির তুলে।
সাধারণ জনগণ বললো না, কিছু লোককে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব লোককে বেশি সময়ের জন্য বোকা বানানো যায় না। পাকিস্তানের জনগণ এখন বুঝতে পারছে যে সেনাবাহিনী ওদেরকে ইউটিলাইজ করছে, সেনাবাহিনী নিজেরা লুটে পুটে খাচ্ছে। এবং আমার ধারণা ভারতের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে খুব সুচিন্তিত পদক্ষেপ। রাষ্ট্রসংঘে বলা হয়েছে, সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তান ওই দিন সুবিধা করতে পারেনি, ভারত উপস্থিত থাকেনি, তা সত্ত্বেও দেখা গেল যে ভারতের পক্ষে বলার মতো অনেক কান্ট্রি রয়ে গেছে, এখানে সুবিধা করতে পারেনি ওরা যেটা চাইছিল। তারপর IMF ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণের টাকা পাকিস্তানকে যে দেওয়া হচ্ছে, বলছে যে ওরা টাকা নিয়ে যুদ্ধ মানে আপনার টেররিস্ট অর্গানাইজেশনকে হেল্প করছে, এগুলো বন্ধ করে দেওয়া হোক। এরকম ভাবে ভারতের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে, সুচিন্তিত স্টেপগুলো, আলটিমেটলি এগুলো আমি বলবো পাকিস্তানের জন্য ভালো হবে। পাকিস্তানের জনগণ সবচেয়ে বেশি সাফারার, গরিব জনগণ যেটা, হ্যাঁ, আর্মিরা পাকিস্তানের গরিব জনগণের সাথে ভারতের কোনো বৈরিতা নেই। এবং আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছুতে পাকিস্তানের জনগণ কিন্তু ভারতকে চাইছে, ওরা ভারতের মানে প্রশংসা করছে, ভারত যেভাবে চলছে ওরা ওইভাবে চলতে চাইছে। আমাদের প্রাইম মিনিস্টার যেভাবে দেশ চালাচ্ছেন, ওরা ওই রকম একজন নেতা খুঁজছেন যারা ওদের দেশের ডেভেলপমেন্টের কাজে এগিয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পাকিস্তানের জনগণও এগিয়ে আসবেন সেনাবাহিনীকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। আর উগ্রপন্থী সংগঠনের যে লোকগুলা রয়ে গেছে, ওরা আশা করি আমাদের যে এবার যে একজন ফ্যামিলি মুসুদ আজহার যে শিক্ষাটা নিল, ওর এখন মনে যে পীড়া যাচ্ছে, এই পীড়াটা আশা করি অন্য যারা আছে তারা পীড়া যাবে, এবং ওদের একটু হলেও ওদের একটা রিয়েলাইজেশন আসবে যে আমরা শুধু অযথা কি করছি। একেবারে আপনি যেমনটা বললেন যে ধর্ম জিজ্ঞেস করে করে স্বামীদেরকে হত্যা করা হয়েছে, পুরুষদেরকে বিশেষ করে হত্যা করা হয়েছে, এবং সেই সময়টাতে মহিলাদেরকে বলা হচ্ছে মোদিকে গিয়ে বলুন আপনারা। তাই সেই জায়গা থেকে এই যে আজকে বদলা এবং অপারেশনের নামও দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর, তাই কি এই যে সিঁদুর মুছে দেওয়া হয়েছে, বেহাদিরা সিঁদুর মুছে দিয়েছে, তারই কি বদলা নিতে এবার সেই তাৎপর্যপূর্ণ ভাবে তার নাম রাখা হয়েছে অপারেশন সিন্দুর? কি বলবেন? খুব সুন্দর নাম হয়েছে। আমি আমাদের যে সিন্দুর নামটা যে রাখা হয়েছে, এটা অনেক কিছু রিফ্লেক্ট করে। এটাই সবচেয়ে বড় মেসেজ একটা পাকিস্তানের জন্য, যে দেখো আমরা কতটা কি করতে পারি। এটা তো কিছুই দেখানো হয়নি এখনো, কিছুই না। পাকিস্তানের উপরে অত্যন্ত প্রেসার আছে এখন। পাকিস্তানের মতো কান্ট্রি কোনো দেশ চাইছে না যে ওরা দেখুন, আমেরিকা আগে একটা সময় পাকিস্তানকে ফেভার করত, কিন্তু এখন আমেরিকা কিন্তু একদম পাকিস্তানকে, কারণ ওরা দেখেছে যে ওসামা বিন লাদেন থেকে শুরু করে যত উগ্রপন্থীদের ওরা ওখানে আশ্রয়দাতা, ওরা যত আমাদের সারা পৃথিবীতে যত রকমের মানে আপনি টেরোরিজম যে আতুরঘর বলা যেতে পারে পাকিস্তান, তো সেই জায়গাতে এখন একটা সময় আস্তে আস্তে কি হচ্ছে, অনেকে রিয়েলাইজ করতে পারতো না, কিন্তু এখন আস্তে আস্তে অনেকেই রিয়েলাইজ করছে। ফ্রান্সের মতো কান্ট্রি রিয়েলাইজ করছে, ব্রিটেনের মতো কান্ট্রি রিয়েলাইজ করছে, আমেরিকার মতো কান্ট্রি রিয়েলাইজ করছে যে ওদের দেশ যেখানে মানে মুসলিম ফান্ডামেন্টালিজম এবং মুসলিম টেরোরিজমের দ্বারা ওরা কতটা এফেক্টেড হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা ফ্রান্সে দেখেছি কতটা কি প্রবলেম হচ্ছিল ওদের। হ্যাঁ, সুতরাং ওরা এখন রিয়েলাইজ করছে যে আরে এগুলোকে ইগনোর করার মতো জিনিস না, ওদেরকে যদি আমরা ইগনোর করি ওরা মারাত্মকভাবে এফেক্টেড, মানে আমাদের দেশের অস্তিত্বের উপরও আঘাত আনতে পারে এটা। তো ওই রিয়েলাইজেশনটা সারা পৃথিবী সবারই হচ্ছে। আপনি দেখুন না, আপনি চায়না পর্যন্ত পাকিস্তান যারা মুসলিম যারা ফান্ডামেন্টাল ওদেরকে অনেক কর্নার করে, মানে এটা যে পাকিস্তান মানে ওদের আত্মসম্মান বোধের এতই অভাব আছে, ওরা তারপরেও চীনের সাহায্যের জন্য যাচ্ছে। ওদের পাকিস্তানের যারা মুসলিম আছে চায়নাতে, ওদেরকে কি রকম ভাবে মিসবিহেভ করছে চায়নারা। কিন্তু এখন হচ্ছে কি, এখন সময় পাকিস্তানের সাধারণ নাগরিকের জেগে ওঠার সময়, এখন সময় বালুচিস্তানের স্বাধীনতার সময়, এখন খাইবার পাখতুনের এখন ওদের নিজস্ব ভাবে ওরা গ্রোথ আর ডেভেলপমেন্টের সময়। ওদের শুধু পাঞ্জাব একটা প্রভিন্স নিয়ে ওরা পাকিস্তান চলতে চাইছে, আদার ওদের যে প্রভিন্স গুলো আছে এগুলোকে ডিস্ট্রয় করে। তালিবান এখন পাকিস্তানকে অ্যাকচুয়ালি হচ্ছে কি, একটা লোক যখন দেখবেন, সাধারণ একটা সাইকোলজি দেখুন না, আপনার তালিবানদের পাকিস্তান অনেক ইউটিলাইজ করেছে ওদেরকে, ওদের অর্থনৈতিক দুর্বলতার সাহায্য নিয়ে অনেক, এখন ওরা রিয়েলাইজ করতে পারছে যে পাকিস্তান কিভাবে ওদেরকে ইউটিলাইজ করেছে, যার ফলে
এখন ওরা একটা বদলা নিতে চাইছে পাকিস্তানের উপর। আর আমাদের বালুচিস্তান তো আছে, বালুচিস্তান তো বেসিক্যালি এটা হিন্দু রাষ্ট্র ছিল। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা আরেকটা মেসেজ আমার মনে হয়, এই যে আমাদের ত্রিপুরার মতো স্টেট, আমাদের অ্যাডজেসেন্ট বাংলাদেশ আছে, এটা বাংলাদেশেও কিন্তু পাকিস্তান কিন্তু এখানে কিন্তু মাথাগুলি ইন্ডিয়া স্টেবিলিটি নষ্ট করার জন্য বাংলাদেশকে কিন্তু উস্কে দিতে চাইছে। কিন্তু আশা করি বাংলাদেশও একটা লেসন পেয়ে যাবে, এটা রীতিমতো একটা লেসন পেয়ে যাবে ওটা, যে আমরা যার উপরে ভরসা করে নাচানাচি করছি, এই নাচানাচি না, ভারত যে কোনো মুহূর্তে আমাদের গুড়িয়ে দিতে 10 মিনিটও সময় লাগবে না। আশা করি মানে ওরা মেসেজটা পেয়ে যাবে। আমাদের দেখুন, একটা ঠিক আছে, যুদ্ধ কেউই চায় না, আমিও যুদ্ধের পক্ষে একদমই না, কিন্তু মানে আমাকে এক গালে চোর দিলে আরেক গাল পেতে দিতে আমি রাজি না। আমি ওদেরকে আমি মেসেজ দিতে চাই, এটা সিম্পল মেসেজ, কিন্তু বেশি কিছু না, সিম্পল মেসেজ যে তোমরা শুধরে যাও, না হলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। এই মেসেজটাই শুধু দিয়ে গেছে আমার মনে হয় এটা। তো আর ধর্মের ভিত্তিতে আমাদের দেশে কিন্তু সত্যি কথা বলতে কি আমরা কখনো ডিভিশন করা হয়নি সেরকম ভাবে ধর্মের ভিত্তিতে। একটা সময় ছিল মুসলিম অ্যাপিজমেন্ট, এখন কিন্তু মানে এরকম না যে আমাদের অত্যাচার করা হচ্ছে, এরকম কোনো ধর্ম নেই, কিন্তু সবাই খুশি। এবং ইন্টারেস্টিংলি সবাই বলে এখন যে মুসলিম যারা আছে সারা পৃথিবীতে সবচেয়ে ভালো আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান মুসলিমরা ইন অল রেসপেক্ট। ওদেরকে কোনো ডিফারেন্সিয়েশন করা হয় না, ওদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মানে পাকিস্তানের মুসলিমরাও চাইছে যে ভারতের যে সাধারণ মুসলিমরা চাইছে যে আমরা গ্রোথ চাই, আমরা ডেভেলপমেন্ট চাই, আমরা খাবার চাই, আমরা জল চাই, আমরা বিদ্যুৎ চাই, আমরা একটু সুখের দৃষ্টি দেখতে চাই, সুখের দিন দেখতে চাই। একেবারে আপনাকে থামাবো, এবং এই বিষয়কে কেন্দ্র করে আজকে একটি তাৎপর্যপূর্ণ দিন। আজকে একদিকে মঙ্গলবার মধ্যরাতে সেনাবাহিনীর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে রীতিমতো হামলা, অন্যদিকে গত দুদিন আগে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে দেওয়া হয়েছিল যে 7ই মে আজকের দিনে মহড়া চালানো হবে, মহড়া করা হবে দেশের একাধিক রাজ্যে। এবং এই যে একটা উভয় দিকে একটা তাল মিলিয়ে আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এবং আজকের দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি বক্তব্য রাখলেন। কি বললেন তিনি, শোনাবো। আপনারা দেখুন, আজকে প্রায় 15 দিন ধরে অনেক আলোচনা, অনেক কিছু কথাবার্তা আমরা শুনছিলাম। তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেররিস্টরা ছিল, যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় 25 জনকে হত্যা করেছেন, এবং আমাদের যে নেপালের আরেকজনকে মানে টোটাল 26 জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত ততদিন চুপ থাকবে না ভারত। এবং অনেক কথা হচ্ছিল নানাভাবে, কিন্তু আজকে আপনারা দেখতে পেলাম কি গতকাল 1টার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে, এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা, যেখানে এই টেররিস্টদের জন্ম, যেখানে ট্রেনিং নেয়, সেখানেই মানে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকজনের খবর এসে মারা গেছে, যারা কমান্ডার ইত্যাদি আছে। তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি, এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি। এই মুহূর্তে ত্রিপুরার জন্য মানে কোনো আলাদা পদক্ষেপ কিছু নেওয়া, বিশেষ করে আমাদের বাংলাদেশ সীমান্ত রয়েছে না? আমাদের তো আগেই কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আজকে মক ড্রিল হবে। তো আমাদের তরফ থেকে খুব প্ল্যান্ড ওয়েতে আপনারা আজকেও আমি আসার আগে দেখলাম যে আমাদের এক্সটার্নাল মিনিস্ট্রি থেকে অলরেডি
প্রেস কনফারেন্সের মাধ্যমে কি কি হয়েছে এবং কেন হয়েছে, মানে ভারতবর্ষে কতবার এই টেররিস্টরা আঘাত এনেছে, তো তাদের মানে উপযুক্ত জবাব দেওয়ার এখন সময়। এনাফ ইজ এনাফ, এবং সেটা আমাদের যারা মানে সেনাবাহিনীরা আছেন তার উপযুক্ত জবাব দিচ্ছেন এবং আগামী দিনও দেবেন। আপনারা শুনলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং তিনি বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছেন সেই কথার জবাব তিনি রেখেছেন, এবং জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে একই সঙ্গে আমরা সকালবেলাতে দেখিয়েছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র পাকিস্তানে যে জঙ্গি ঘাঁটি রয়েছে সেই জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করেই সেনাবাহিনীরা হামলা চালিয়েছে। তবে শুরুতেই বলে রাখি যে ভাওয়ালপুরে একদিকে এবং অন্যদিকে জৈশ হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আরো একটি নাম যেটা রয়েছে যে জায়গাতে জঙ্গি ঘাঁটিরা ঘাঁটি গেড়েছিল, লস্করের হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হিজবুল্লাহর হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে বেশ কয়েকটা আশঙ্কা ছিল, অনেকেই মনে করছিলেন যেহেতু ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য, তাই ত্রিপুরার ক্ষেত্রে কোন রকমের আঘাত হানতে পারে কিনা, যদিও সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন সেই অর্থে কোন রকমের চিন্তা আপাতত নেই, কারণ ভারত বুঝিয়ে দিয়েছে। এবং এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশও যে এক প্রকার নড়বড়ে এবং বাংলাদেশও যে সতর্ক হয়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, আশ্বাস প্রদান করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আরো একবার চলে যাবো আমাদের বিশিষ্ট অতিথি যেহেতু রয়েছে বিশ্বজিৎ চক্রবর্তী, আপনার কাছে আরো একবার যাব। যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে বিগত দিনে যেভাবে ভারতের বুকে হামলা চালিয়েছে, যেভাবে সন্ত্রাসীরা আঘাত এনেছে, সেটা হোক 1971 কিংবা 2001 কিংবা 26/11 হামলা, এখনো কিন্তু ভারতবাসীরা অনেকের মনে সেই দগদগে চিহ্নটা রয়ে গেছে। তাই সেক্ষেত্রে আজকে যে জবাব ভারত দিচ্ছে, কি মনে হয় যে বিগত দিনের হামলার এবার যোগ্য জবাব দেওয়ার পথে এগোচ্ছে ভারত? হ্যাঁ, যোগ্য জবাব এখন প্রথমে যদি একটুতে যদি শুধরে যায় তো ওয়েল এন্ড গুড, না হলে তো এখন যে রাইট টাইম অ্যাকচুয়ালি ইন অল রেসপেক্ট। যুদ্ধ কেউ চায় না, ভারতও যুদ্ধ চাইব না স্বাভাবিকভাবেই, কিন্তু ওদের শুধরে যাওয়ার সময়, ওদের সাধারণ জনগণের জেগে ওঠার সময়। এই যে পাকিস্তান বলুন বাংলাদেশ বলুন, বাংলাদেশেও আমরা যেটা মিস অ্যাডভেঞ্চার দেখেছি, এটা ওদের সাধারণ জনগণের জেগে ওঠার সময় এখন। ওরা না হলে ওদের সবাইকে পে করতে হবে, নাগরিক হিসেবে ওদেরকে পে করতে হবে এটা। কারণ দেখুন, মিস অ্যাডভেঞ্চার করলে মিস অ্যাডভেঞ্চারের রেজাল্ট যা হওয়ার তাই হবে, তখন এটা সাধারণ জনগণও এটা এফেক্টেড হয়ে যাবে। মিস অ্যাডভেঞ্চার করার যাতে মানসিকতা না জাগে, এটার জন্য জনসাধারণের ওদের এগেইনস্টে খেপে ওঠার সময় এখন, ওদের অধিকারের জন্য লড়ার সময় এখন, বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন দুটোতেই। কারণ দুটো দেশেই মানে আপনার পাকিস্তানের জিডিপি আপনার অনেক নিচে চলে গেছে, পাকিস্তানের জিডিপি গ্রোথও অনেক নিচে চলে গেছে, ওদের জিডিপি অনেক নিচে। তা সত্ত্বেও ওরা পুরোটা পয়সা সেনাবাহিনী নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে এটা। এবং এগুলোর থেকে ডাইভার্ট করার জন্য, টেনশনটাকে ডাইভার্ট করার জন্য ওরা ভারত বিরোধী জিগির তুলে, ধর্মীয় জিগির তুলে এটা করতে চাইছে। এটা শুধু ওদের দেশের ভিতরে সীমাবদ্ধ থাকছে না, এটা আমাদের দেশেও এটার এফেক্ট আসে, পৃথিবীর অন্য জায়গাতেও এটার এফেক্ট পড়ে। সুতরাং এইটা একদম রাইট টাইম ওদের মানে রিয়েলাইজেশনের, এবং যদি রিয়েলাইজ না করে ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সময়। বিশেষ করে আমাদের আগে দুই একটা যে সুযোগ এসেছিল আমাদের, বিশেষ করে 71-এর যুদ্ধের পরে, হ্যাঁ, যে আমাদের যেটা চিকেন নেক বলে আমরা যেটা নিয়ে ভয় পাই, যে জায়গাটা, ওই বরাবর কিছু জায়গা আমাদের নিয়ে নেওয়ার সময় এসে গেছে। বাংলাদেশ বারবার সেটাকে নিয়ে হুঙ্কার দিয়েছে যে চিকেন নেক তারা ওই জায়গাটা আমাদের, আমরা ইচ্ছা করলে 71-এ নিয়ে নেওয়া যেত এগুলো। যাই হোক, তখন হয়তো ভারত তত শক্তিশালী ছিল না, কিন্তু এখন ভারত সেই জায়গা নেই। এখন ভারতের যে পজিশন ওয়ার্ল্ডে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার। এখন ভারত এখন 4th লার্জেস্ট ইকোনমি হয়ে যাচ্ছে, কিছুদিন পরে 3rd লার্জেস্ট ইকোনমি হবে নেক্সট 1-2 বছরের ভিতরে। সেই জায়গাতে সামরিকভাবে 4th কান্ট্রি। আমাদের এই যে এখন অনেক কিছুই আপনার স্যাটেলাইট বা ধরুন স্পেস রিলেটেড অ্যাটাকও হতে পারে, কিন্তু সেই জায়গাতে ভারত কিন্তু অনেক অ্যাডভান্সড। এসব পাকিস্তানের মতো ওয়ার্ল্ড ওয়াইড ভারত 3rd-4th পজিশনে,
পাকিস্তান তো কোথাও নেই এইসব জায়গাতে। স্পেস ওয়ার যদি হয়, স্পেস ওয়ার কিন্তু ইম্পর্টেন্ট একটা, কিন্তু অনেক মানে আপনি বলে সাইন্টিফিক্যালি ডেভেলপড একদম এটা। ওই জায়গাতে গেলে পরে দেখা যাবে কি পাকিস্তান এরা কোথাও নেই, এবং সারা পৃথিবী জানে যে ভারতের এখন পজিশনটা কোথায় আছে। সামরিক দিক দিয়ে ভারত বেশি না আমাদের, এই কার্গিল যুদ্ধের সময় আমরা যেখানে ছিলাম, এখন আমাদের পজিশন ওইখানে নেই, ওইখান থেকে অনেক গুণ এগিয়ে চলে গেছে ভারত এখন। যার ফলে ভারত এখন কোনো দিকে এত দেখার দরকার নেই, অত মানে আমরা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ উদ্দেশ্য এই না যে আমাদেরকে তুমি বারবার খোঁচা দেবে, আমি বসে বসে শালি মানে সহ্য করে যাবো, এরকম না। এই রিয়েলাইজেশনটা আশা করি বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশেরই আছে, এবং আমার ধারণা দুটো দেশেই জনগণ, আপনি নেক্সট 6 মান্থের ভেতরেই দেখবেন যে ওই দুটো দেশেই জনগণ কোনো না কোনো একটা রেসপন্স আপনি পাবেন। মানে আমি বাই 2025 এর কথা বলছি, কারণ সবাই সবকিছু বুঝছে, জানছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে সব খবর সবার কাছে পৌঁছে যায়, ওদের জনগণও বুঝতে পারছে। ইভেন পাকিস্তানের জনগণ যুবারা কিন্তু অনেক বেশি ওদের নলেজেবল আছে, ওরা জানে যে ভারতের কোথায় আছে, পাকিস্তানের পজিশনটা কোথায়। ওদের যে অযথা যে হয়রানি করছে ধর্মের নামে, ইউটিলাইজ করছে, ওদের যে বোকা বানাচ্ছে, এই জিনিসটা ওরাও বুঝে, এবং ওরা বুঝে বলে আজকে আপনার দেখুন এই যে ইমরান খানের যে পার্টি পিটিআই, ওরা কিন্তু টোটালি কিন্তু ওদের যে পজিশন কিন্তু টোটালি সরকারের এগেইনস্টে, সেনাবাহিনীর এগেইনস্টে কিন্তু, এবং এই সেনাবাহিনীর এগেইনস্টে এই পজিশনটা ধরতে পারেন পাকিস্তানের জনগণের একটা বড় অংশ। সিমিলারলি আওয়ামী লীগ এখানে কোন একটা ভুলের কারণে আওয়ামী লীগ এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো কিন্তু পাকিস্তানও বাংলাদেশেও কিন্তু পজিশন কিন্তু সাধারণ জনগণ রিয়েলাইজ করে ফেলছে এখন যে ওদের কি ক্ষতি হতে যাচ্ছে, এবং এরকম ভাবে যে 6 মাস 9 মাস বছর চলে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে। ওই জায়গাটাতে আমার মনে হয় ভারত খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে। এখন আশা করি, এবং আমার বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন ভিউয়ারশিপ থাকে, বিভিন্ন সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে, এগুলোর মাধ্যমে আশা করি পাকিস্তান এবং বাংলাদেশের জনগণ এটা রিয়েলাইজ করছে। আর আমি চাইবো এই সুযোগে ধরুন আমাদের জলবন্টন চুক্তি বলুন, বা ধরুন এখানে চিকেন নেক বরাবর করিডোর টেক ওভারের ব্যাপার বলুন, এগুলো নিয়ে ভারত অনেক সদর্থক ভূমিকা নিয়ে এইসব আমরা গলার কাটা রাখার কোনো মানে হয় না। যে যে জায়গাতে মনে হবে যে গলার কাটা প্রবলেম করতে পারে, এগুলো মানে মূলের থেকে তুলে নেওয়াই ভালো। এবং আশা করি এই জায়গাতে ভারত সরকার মানে চিন্তা করছেন বলে ওরা ইন্ডাস্ট্রিটি নিয়ে আপনার হাত দিয়েছেন। ইন্ডাস্ট্রিটির এফেক্ট অনেক বেশি, অনেক বেশি। যেটা ইন্ডাস্ট্রিটি নিয়ে ভারত যেটা এখন বলছে, এটা অনেক গুণ। এটা একদিকে আমাদের দেশের ভালো হবে, আমাদের দেশের কৃষকদের লাভ হবে, সেচের জল পাবে, কাল্টিভেবল ল্যান্ড অনেক বেড়ে যাবে। আবার অন্যদিকে পাকিস্তানও রিয়েলাইজ করবে যে ভারতকে আমরা সুসম্পর্ক রাখতে পারলেই আমাদের অস্তিত্ব থাকবে, না হলে অস্তিত্ব থাকবে না। আপনি যেহেতু পাকিস্তানের অর্থনীতি প্রসঙ্গ টানলেন, তাই সেক্ষেত্রে আমি আসছি, এই পাকিস্তান যে জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছে, তারা বিগত দিনে পেহেলগামের হামলার পরও কিন্তু তারা থেমে থাকেনি। প্রায় 12টা দিন সমানে তারা হামলা চালানোর চেষ্টা করেছে, এবং বিশেষ করে কাশ্মীরের বহু জায়গাতে তারা ঘাঁটি গেড়ে বসেছিল। কি মনে হচ্ছে পাকিস্তানের আজকে অর্থনীতির এই বেহাল দশা, তারপরও কোন রকমে তারা সেদিকে নজর না রেখে রীতিমতো ভারতকে একটা উস্কে দেওয়ার চেষ্টা করছে? তাই ভারতের নখদর্পণে আদৌ পাকিস্তান দাঁড়াতে পারবে না? পাকিস্তানের সেনাবাহিনী যেটা আছে, যেটা বললাম, পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের ইকোনমির ম্যাক্সিমামটা অ্যাবজর্ব করছে। ওদের পাকিস্তানের সেনাবাহিনীর যারা যারা অফিসার র্যাঙ্ক আছে, ওদের ফ্যামিলি সব বাইরে বড় বড় ফ্ল্যাট ট্যাট নিয়ে বিদেশে, ওদের বিদেশে, হ্যাঁ ধরুন লন্ডনে বলুন বা অন্য কোথাও, ওরা বড় বড় বাড়ি করে ওরা রেলাসে আছে। ওদের কাজই হচ্ছে সবসময় যুদ্ধ একটা ভাব রাখা, বিশেষ কিছু না। এটার জন্য সাধারণ যে মানে আপনার সৈনিক আছে, ওদেরকে ওই যে পোস্টের দিকে ঠেলে দিয়ে গুলি করা, ধরুন কার্গিলে যেরকম মিস অ্যাডভেঞ্চার করলো ওরা, তো ওদেরকে এটাকে এনগেজ রাখা, এনগেজ রেখে ওদের যে জনগণের যে দৃষ্টিটা, ওইটা ওদের যে বেসিক যে নেসেসিটিটা, ওইটা থেকে দূরে সরিয়ে দেওয়া। ওরা যাতে কোনো রকমের আন্দোলন করতে না পারে, ওইটা যাতে কোনো রকমের ইস্যু অফ ডিসকাশন না হয়,
যেটা এখন ইমরান খানের পার্টি চাইছে, যেটা এখন সাধারণ মানে পাকিস্তানের জনগণ চাইছে, যেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণের রিয়েলাইজেশন হচ্ছে এটা। অর্থাৎ পাকিস্তানের যারা নাগরিকরা রয়েছে তাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ওরা যাতে পাকিস্তানের যে মূল যে সমস্যা, যেটা অর্থনৈতিক সমস্যা, একেবারে ওইটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে ওরা। দেখুন, ভারতের সঙ্গে পাকিস্তানের সাধারণ মানুষের কোনো বৈধতা নেই, এবং ভারত পাকিস্তান সুসম্পর্ক থাকতেই পারে, শুধু সেনাবাহিনী যত প্রবলেম তৈরি করছে। এবং এটা যদি আপনি লক্ষ্য করে দেখুন আমাদের 47 থেকে ভারত চালাচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে চলে আসছে, কিন্তু পাকিস্তান কিন্তু সরকার নামে দেশ চালাচ্ছে পাকিস্তানের আর্মি। কোন সময় সরাসরি চালাচ্ছে, কোন সময় বকলমে চালাচ্ছে। এটা বকলমে একটা সরকার রেখে চালাচ্ছে ওরা পেছন থেকে, এবং ওইটা করতে গিয়ে ওরা সবসময় অ্যাটেনশনটা সামরিক দিকে রেখেছে। মানে অ্যাটেনশনটা ওরা মানে ডেভেলপমেন্টাল দিকে কোথাও নেই, কারণ ওদের পাকিস্তানের আর্মির ইন্টারেস্ট হচ্ছে এই জায়গাটাতেই। এই জিনিসটা বললাম না, কিছু লোককে কিছুদিনের জন্য বেকুব করা যায়, কিন্তু বেশি লোককে বেশি দিনের জন্য। এবং পাকিস্তানের জনগণ এটা এখন বুঝে গেছে, যার ফলে পাকিস্তানে এখন দেখবেন খুব চলছে আনরেস্ট। পাকিস্তানে জায়গায় জায়গায় আনরেস্ট চলছে, এটা যেটা আর্মিকে যে কোনো সময় আর্মিকে ওরা অ্যাটাকও করেছে এবং করবে ভবিষ্যতে। তো যে দেশের আর্মি নিজের জনগণের উপরে কনফিডেন্স নেই, যে দেশের আর্মির উপরে ওই দেশের জনগণের কনফিডেন্স নেই, ওই দেশ ভারতের সাথে কি যুদ্ধ লড়বে? যার ফলে ওরা ধমকি দিচ্ছে অ্যাটম এই বলে বলে, মানে যাতে ভয় পেয়ে যাতে ওয়ার্ল্ড যাতে এগিয়ে এসে বলবো যে না 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 ওরা ছেড়ে দেবে অ্যাটম বোম, সুতরাং যুদ্ধ দরকার নেই, ওই চলতে থাকবো ক্রস বর্ডার টেরোরিজম যেটা বলে যাচ্ছে। ওদের তো প্রথম থেকেই উদ্দেশ্য এটা। অ্যাকচুয়ালি কি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে, পাকিস্তান এবার বেশি বেপরোয়া হয়ে গেছে। কারণ হচ্ছে পাকিস্তানে আমাদের যে মানে এই এখন যেরকম ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি চলছে, 2024-এ মোর দেন 2 crore ভিজিটর গেছে, পর্যটক, সারা পৃথিবীর লোক আসছে এখানে। এই বছর মোর দেন 1 crore ভিজিটর অলরেডি ঘুরে গেছে। পাকিস্তানের জনগণ এগুলোকে পছন্দ করছে। মানে ওরা আগে তো পাকিস্তানের জনগণ, যেটা বললাম, কিছু লোককে কিছুদিন বেকুব বানানো যায়, পাকিস্তানের জনগণকে এখন আর বেকুব বানাতে পারছে না ওরা। যার ফলে ওরা কিছু লোককে নিয়ে একটা টেরর অ্যাটাক করে। অ্যাকচুয়ালি কি হয়, যেটা যে জায়গাটাতে অ্যাটাক হয়েছে, এটা মানে আপনার পেহেলগাঁও 3টা টুরিস্ট স্পট আছে, আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে রিমোট, যেখানে গাড়ি টাড়ি যায় না, মানে আলাদা খচ্চর করে যেতে হয় অনেক ভেতরে। ওই রকম একটা জায়গা যেটা চারিদিকে ঘন জঙ্গল, ওই রকম একটা জায়গা ইজিলি ওরা মানে টার্গেট করে ওইটা ইনসিডেন্টটা করেছে। এটা ইনসিডেন্টটা করেছে মানে কি, এর কিছুদিন আগে দেখুন বালুচিস্তানে পাকিস্তানের সেনার উপর অ্যাটাক হয়েছে, পাকিস্তানের ট্রেন করেছে। তো পাকিস্তানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পাকিস্তানের সেনাবাহিনীর জনগণের টার্গেটে চলে আসছে। তো ওরা এখন ভাবছে যে কিছু না কিছু একটা করে, এটা যুদ্ধ ভাব না আনলে পরে তাহলে মানে আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই দরকার, সেই জন্য পাকিস্তান সেনাবাহিনী কিন্তু এগুলো করছে, কিন্তু বুঝতে পারছেন তো। তো এই কারণে, এবং এটা ওরা সাকসেসফুল হবে না পাকিস্তান সেনাবাহিনী। অর্থাৎ নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। পাকিস্তানের সেনাবাহিনী শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য করছে, এবং সাধারণ জনগণও এটা বুঝে গেছে। এখন বুঝে গেছে বলে বিভিন্ন জায়গায় পাকিস্তানের সেনাবাহিনীর উপরে কনফিডেন্স যেমন চলে গেছে, অ্যাটাকও হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে। আর যাদেরকে ওরা ইউটিলাইজ করেছে এত বছর ধরে, স্বাধীনতা 47 থেকে শুরু করে, ওরা যেমন তালিবানের মতো জঙ্গি গোষ্ঠী বা আরো অন্য জঙ্গি গোষ্ঠীও এখন কিন্তু ওদের সাথে, কিন্তু ওদেরকে ওরা যখন বুঝতে পারছে যে আর এটা তো আইএসআই এবং আর্মি আমাদেরকে ইউটিলাইজ করছে, তখন ওদেরকেও খেপে যাচ্ছে এই জায়গাটাতে। তো এই জায়গাতে আমার ধারণা যে পাকিস্তান এতটুকু আমাদের যে প্রিসিশন অ্যাটাক, ওরা একটু বুঝতে পারছে যে ভারত কতটা কি করতে পারে, একটু জাস্ট একটা টেলও দেখিয়েছে যে কতটা কি করতে পারে, এটা থেকে শিক্ষা নেবে একেবারে। তাই সেই জায়গা থেকে এই যে পেহেলগামের হামলাটা হয়েছে, তারপর কখনো কখনো কেউ বলেছে ভারতের অন্দরেই, বিশেষ করে তারা বলেছে যে শুধুমাত্র ফাঁকা আওয়াজ দিতে শুরু করেছে, আদতে সেরকম ভাবে কোনো কিছু হবে না বা করবে না ভারত। তাহলে কি মনে হয় না যে ভারতবর্ষের ভিতরে যারা সন্দিহান ছিল আছে তাদের কি জবাব দেওয়া হয়েছে? আমি ওই জায়গাটা বলবো না, তবে এটা খুবই অনভিপ্রেত। আমি কিছু দেখেছি, মানে আমার খুব খারাপ লেগেছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওরা
মানে এমন সময় মনে হয় কি পার্টিকে আমরা মানে পার্টির সাথে মানে আপনার বিরোধিতা আছে, সব রাজনীতিগুলো আলাদা আলাদা আপনার আইডিওলজি থাকতেই পারে, কিন্তু এটার বিরোধিতা করতে করতে পার্টিগতভাবে দেশের বিরোধিতা চলে যায়। আমি ওই দিন দেখছিলাম পাকিস্তান মিডিয়া বলছিল যে ভারতের রাজনৈতিক দলের আমাদের একজন চিফ মিনিস্টার বলেছেন, কংগ্রেস শাসিত একটা চিফ মিনিস্টারের বয়ান, আরো অনেকের বয়ান, ওই রাফেল নিয়ে একটা কিছু, এগুলো বয়ান পাকিস্তান মিডিয়া রেফার করে বুঝাতে চাইছে যে এখানে ওদের ভেতরও একটা মানে কনফ্লিক্ট আছে। ওদের যেমন পিটিআই যেমন ওদের সর্বদলীয় বৈঠক বয়কট করেছে, হ্যাঁ, ওদের বাংলাদেশের যে ইমরান খানের পার্টি, ওরা বুঝাতে চাইছে যে ইন্ডিয়াতেও একটা কিছু কনফ্লিক্ট আছে। কিন্তু এই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক দল প্রাথমিকভাবে রাজনৈতিক দল আমাদের এখানে সরকারের পাশে থেকে বার্তা দিয়েছিল। এর পরবর্তী সময়ে মানে হয়তো পলিটিক্যাল অ্যাডভান্টেজ বা ওদের মূর্খামির জন্য বিভিন্ন রকমের বয়ান দিয়েছে, যেটার জন্য আগেও ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের পার্টি। তো এখনো ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিক, কারণ জনগণ এখন শুধু ভারতই চায়। এখন জনগণ একটাই চায়, জনগণের পুরো কনফিডেন্স আছে দেশের সরকারের প্রতি এবং মানে সেনাবাহিনীর প্রতি, এবং জনগণ এটা চায় সব রাজনৈতিক দল এক হয়ে আমরা আমাদের ভিতরে কোনো সব বিভেদ, সব রকমের পলিটিক্যাল ডিফারেন্সেস ভুলে যে ভারত এক হয়ে যাতে থাকে এই জায়গাটাতে। তো এরকম মিস অ্যাডভেঞ্চারিজম মানে আপনার এই ধরনের মানে আপনার এটাকে অনেক সময় দ্বিচারিতা বলা যায়। সামনে একরকম বলছি, পেছনে আবার আমাদের দলেরই কাউকে দিয়ে অন্যরকম বয়ান দিচ্ছি। এই জায়গাটার ব্যাপারে আমি মনে করব বিশেষ করে আমাদের দেশের বিরোধী দলের ক্ষেত্রে এই ব্যাপারে অনেক সচেতন হওয়া দরকার আছে। না হলে এর জন্য ওরা আগেও অনেক হেভি প্রাইস দিয়েছে, ভবিষ্যতেও ওরা হেভি প্রাইস দিবে। এবং আরো একটা জিনিস বলবো এখানে, যে পাকিস্তানের মতো কান্ট্রি যারা সবসময় তাদের অস্তিত্বই আছে ভারত বিরোধিতাতে, তারা চাইছে ভারতের জাতি ধর্ম ভিত্তিতে, কারণ হিন্দু এখানে অনেক বেশি আছে, 80% মতো হিন্দু আছে, জাতি ধর্মের ভিত্তিতে যাতে এটা ডিভিশন হয়ে যায়। এবং আমাদের এটা অনেক সতর্কভাবে আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে গিয়ে বলা উচিত। আমি কোনো স্পেসিফিক রেফারেন্স দিচ্ছি না, কিন্তু আশা করি সবাই জানেন এই জিনিসগুলো। এগুলো ব্যাপারে মানে এগুলো আমার কাছে মনে হয় যেন সব পার্টিরই তো অনেক বড় পরামর্শদাতা থাকে, ব্রেইন থাকে, এগুলো কোন ব্রেইনে আসে আমি 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 জানি না ঠিক, নাকি মানে এগুলো তখন এগুলো নিয়ে যে মানে এগুলো জাস্টিফাইড হয়ে যায় যে আমরা হয়তো বিদেশের কোনো কেউ আমাদেরকে হয়তো ফান্ডিং করছে বা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা পাচ্ছি, যে কারণে আমরা এই ধরনের বয়ান দিচ্ছি, যেটা দেশ বিরোধী শক্তিকে। আমি যেটা বললাম, পাকিস্তানের মিডিয়াতে পাকিস্তান সরকারের যে প্রতিনিধিরা ভারতের যে বয়ানগুলোকে, এই ধরনের যে অ্যাব্রোকেব্রো বয়ান যেগুলো আছে, যেটা দেশের মানে স্থিরতার এগেইনস্টে, এটা ওই বয়ানগুলোকে রেফার করছে। এটা আমি বলবো এটা ওদের শিক্ষা নেওয়া উচিত। আমার ভালো লেগেছে কালকে 11টা একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। তো এগুলো হচ্ছে কি সরকারের উচিত, অবশ্যই এটাও বলবো আমি, এই ধরনের সিচুয়েশনে সরকার বিরোধী এক থাকবে, সরকারও যে কোনো রকমের মানে ডিসিশন বা সরকার কি রকম অ্যাকশন নিচ্ছে এগুলো সম্পর্কে বিরোধীদেরকেও ইনভলভ করে অবহিত করা, যাতে ওরাও জিনিসটা সম্পর্কে রিয়েলাইজ করতে পারে বা প্রয়োজনে ওদের কোনো সাজেশন থাকলে দিতে পারে। সরকার বিরোধী এক হয়ে এখন আমাদের ডিভিশন সব ভুলে গিয়ে মানে এক হয়, এবং সরকারেরও এটা নিয়ে কোনো পলিটিক্যাল বয়ানবাজি আমি চাইব না, বিরোধীদের তো চাইবই না, সরকারেরও চাইব না, যে কারণ এই ধরনের একটা ও দিলে বিরোধী পক্ষ আরেকটা দিতে পারে। এটা সরকারের অনেক রেসপন্সিবিলিটি নিয়ে এগিয়ে যাওয়া দরকার। আমার কাছে ভালো লেগেছে সরকার কালকে 11টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে, সেরকম ভাবে আমি মানে বিরোধীরাও এই বৈঠকে নিশ্চয়ই যাবেন এবং অন্যদের মতামত দেবেন, এবং আশা করি কোনো ডিফারেন্স
বা আমি এখানে একরকম বকলাম, আরেকজন ওইখানে গিয়ে আরেক রকম বয়ানবাজি দিলাম, এরকম একদমই ডিজায়ারেবল না। এই যে ভারত যে পদক্ষেপটা নিয়েছে সেই জায়গা থেকে আজকে পাকিস্তান কিন্তু ফিরেকবার বলছে যে তারা প্রত্যাঘাত করবে, কিন্তু সেই সময়টাতে দাঁড়িয়ে পাকিস্তানের মিত্র শক্তি চীন তারা বলছে যে ভারতের সঙ্গে সমালোচনা করে বিষয়টাকে মিটিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে আমেরিকাও বলছে যে প্রত্যাঘাত করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি মনে হচ্ছে যে ভারতের সঙ্গে কি আদৌ সেক্ষেত্রে আলোচনা করাটা দরকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান সঙ্গে যে মিত্র শক্তি চীন এবং আমেরিকা তারাও বুঝতে পারছে যে ভারতের আজকে স্ট্যান্ড পয়েন্টটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং কি করতে পারে ভারত? দেখুন, একটা হচ্ছে কি, আমি যেটা বললাম, ভারত এখন আর আগের ভারত নেই। ভারত এখন অনেক শক্তিশালী। ভারতের ইকোনমি 4th লার্জেস্ট ইকোনমি বলতে গেলে এখন। হ্যাঁ, ভারতের সামরিক সব দিকে অনেক অ্যাডভান্স। ওই জায়গায় দাঁড়িয়ে ভারতের পৃথিবীর সব কান্ট্রি এখন ভারতকে অনেক বেশি সমীহ করে। ভারতের শক্তি ওরা ওদের ওদের জানা আছে ভারত কতটা শক্তিশালী। দেখুন, এই আপনার যেমন 4টা কান্ট্রি মিলে এখানে ধরুন না, ভারত বিভিন্ন জায়গাতে, আমি আলাদাভাবে বলতে চাইছি না, বিভিন্ন জায়গাতে অস্ট্রেলিয়ার সাথে ভারত, জাপান, আমেরিকা মিলে একটা সৈন্য অভ্যাস করছে। আবার রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো। ভারত সব দিকে, রাশিয়া ভারতকে চাইছে। মানে এগুলো কিসের রিফ্লেক্ট করে? এগুলো ভারতের মানে পাওয়ার। ভারত যে এখন যে একটা বড় একটা কিছু, এটা সবাই জানে এটাতে। হ্যাঁ, জনসংখ্যার দিক থেকে যেমন বেশি আছে ভারতের, এবং ওভারঅল ওয়ার্ল্ডেও ভারতের মানে আপনার সমীহ করে, অনেক দেশ ভারতকে সমীহ করে। ভারতের একটা ইমার্জিং পাওয়ার বলতে পারেন অনেক বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমেরিকা যেটা বলেছে পাকিস্তানকে, আশা করি পাকিস্তান এটাকে রিয়েলাইজ করবে, এবং চীনও এটা জানে যে ওদেরকে বেশি একটা ঘাটালে মুশকিল হতে পারে। তো ওই আশা করছি আমি যে ওরা রিয়েলাইজ করে শুধরে যাবে। একেবারে। তো আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখবো, এই যে কার্যত আজকের এই বিষয়টা হলো, তারপর উত্তর পূর্বাঞ্চলের জন্য কি কোন রকমের আশঙ্কা রয়ে গেছে? অবশ্যই আশঙ্কা আছে। উত্তর পূর্বাঞ্চল, আমাদের স্বাধীনতার পর থেকেই উত্তর পূর্বাঞ্চল নিয়ে অনেক বড় খেলা চলছে, অনেক বড় খেলা চলছে। এক এক সময় এক এক রকমের খেলা চলছে। এটা ফার্স্ট, হ্যাঁ, এটা 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 এই খেলাটা অনেক দেশই খেলছে। প্রথম এখানে যেমন কনভার্সন নিয়ে খেলা চলেছিল, এখানে উগ্রবাদী সংগঠনকে কনভার্সন, একদিকে উগ্রবাদী সংগঠনকে এখানে ফুয়েলিং করে ওদেরকে মানে অস্ত্র দিয়ে সাহায্য করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা। মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে প্রথম থেকেই, এটা আমাদের দেশেরও এটা প্রথম দিকে স্বাধীনতার প্রথম আমি বলতে পারি 50 বছর উত্তর পূর্বাঞ্চল সব দিকে নেগলেক্টেড ছিল। এইটার সুযোগ নিয়ে বিভিন্ন রকমের গোষ্ঠী এখানে আপনার জনসাধারণকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে, এবং এটা আমাদের ত্রিপুরাতে দাঙ্গা বলুন বা মণিপুরের দাঙ্গা বলুন বা ধরুন বিভিন্ন রকমের যে উগ্রপন্থী যে ইস্যুগুলো, এগুলোর পেছনে কিন্তু আছে কিন্তু অনেক বিদেশি শক্তি। এই যে পাক অধিকৃত কাশ্মীর, যে জায়গাটাতে দাঁড়িয়ে পাকিস্তান রীতিমতো সন্ত্রাসী কার্যকলাপ তারা জারি রেখেছে, সন্ত্রাসী বিভিন্ন পরিকল্পনা তারা নিচ্ছে, মনে হয় না এটাই এখন সুবর্ণ সুযোগ ভারতের জন্য অন্তত সেই কাশ্মীরটাকে এবার পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া? ছিনিয়ে নেবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। ছিনিয়ে নেওয়ার কতগুলো পজিটিভও সাইড আছে, কতগুলো নেগেটিভও সাইড আছে। এটা স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন হবে নিশ্চয়ই উপরের দিকে। যেমন ধরুন না, আমরা বাংলাদেশ যেটা হয়েছে, বাংলাদেশে 71-এ যেটা হয়েছে, সেরকম কিছু পিওকেতে হতে পারে, সেরকম কিছু আপনার বালুচিস্তানে হতে পারে, সেরকম কিছু খাইবার পাখতুনের এরিয়ায় হতে পারে। এরকম আমি আমার যেটা রিয়েলাইজ করি, যেটা আমি বুঝি, যতটা আমার নলেজ আছে, এই ধরনের কিছুতেই ভারতের লাভ। হ্যাঁ, যেমন ধরুন শেখ হাসিনা সরকার ছিল, বা এর আগে ছিল আমাদের শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, এরকম যেরকম যে কান্ট্রিগুলো মানে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, আমরা তো কোনো দেশকে অধিকার করার মানে আমাদের ইচ্ছা না, কিন্তু আমাদের উদ্দেশ্য হতে ওরা ভালো থাকুক, আমাদেরও ভালো থাকতে দিক। আপনি দেখুন আমাদের মানে সামরিক খাতে খরচ যদি কমে যায়, আর যদি কম করা যায়, তাহলে আমাদের সবাই ডেভেলপমেন্ট হয় এটাতে। আর আমরাও চাইবো ভারত পাকিস্তানকে, বাংলাদেশকে যেমন বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য এখনো বিশেষ করে শেখ হাসিনার সময় করে এসেছিল, এবং শ্রীলঙ্কাতে যেমন করছে, প্রয়োজনে পিউকেতে করবে, প্রয়োজনে বালুচিস্তানে করবে। এটা ওদের জনগণ জানে বলেই ওরা, এবং এই দিন খুব বেশি দূর নেই যে আমরা
যে এই কান্ট্রিগুলো এই মানে পাকিস্তানের যে এই যে ইয়েতে এটার বিভিন্ন রকমের যে জোনগুলো যে কনফ্লিক্টটা চলছে এবং এটার পেছনে যে কারণগুলো আছে এগুলো জনগণ এগুলো আস্তে আস্তে করে ওরা স্বাধীন হওয়ার একটা চেষ্টা চলবে। এটা বিশেষ করে পাকিস্তানের থেকে পাকিস্তানের সেনাবাহিনীর পাওয়ার খর্ব হলেই পাকিস্তানের মানে যত ইন্ডিয়ারও মানে যত রকমের মানে প্রবলেম কম হয়ে যাবে এবং পাকিস্তানের জনগণ ভালো থাকবে, ইন্ডিয়ার জনগণ ভালো থাকবে এবং দেশও ভালো থাকবে, সারা পৃথিবী ভালো থাকবে। তো এটার জন্য দরকার হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীকে মানে পাকিস্তান ওই দেশের জনগণ একটু শিক্ষা দেওয়া। পাকিস্তানের সেনাবাহিনী ঠান্ডা হয়ে গেলে বাংলাদেশ অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় ফুরিয়ে এসেছে, তাই আমরা এখানেই আলোচনা সমাপ্ত দিলাম। কিন্তু সেক্ষেত্রে আরো একটি আপডেট আপনাদেরকে দিয়ে রাখি যে এই আজকের এই দিনে রীতিমতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছেন। আরো একবার বলে রাখি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করবেন এবং সেখানে তিনি উপস্থিত থাকবেন এবং আগামী দিনে কি কি পরিকল্পনা নিতে হয়, ভারতের কি কি স্ট্যান্ড পয়েন্ট থাকে, সমস্ত বিষয় নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে সতর্ক করবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অপারেশন সিঁদুর নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত তিনি জানাবেন এবং সেই নিয়ে আমরাও সেই আপডেট তুলে ধরবো। অবশ্যই নজর রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।